আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে নিউজ আওয়ার এক্সট্রায় আমরা কথা বলছিলাম 5 জানুয়ারির নির্বাচনের 4 বছর এই বিষয়টি সামনে রেখে এবং পলিটিক্স প্লাসেও আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো। তবে আমাদের এই পর্যায়ে আমাদের সঙ্গে দুজন নতুন অতিথি রয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এপিএম রিয়াজুল কবির কাউসার এবং রয়েছেন বিএনপি নেতা এপিএম মোশাররফ হোসেন। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং গতকালকে যে 10ম জাতীয় সংসদ নির্বাচনের 4 বছর পূর্ণ হলো এবং এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছি, কিন্তু আমাদের ফোকাস কিন্তু আসলে এবছরের শেষে যে নতুন যে নির্বাচনটি একাদশ যে জাতীয় নির্বাচনটি হতে যাচ্ছে সেই বিষয়টিকে ফোকাস করে আসলে আমরা একটু কথা বলতে চাই। এবং আমরা দেখছি যে গত বছর কিন্তু কোনো হরতাল হয়নি, রাজনৈতিকভাবে কোনো অস্থিরতাও আমরা আসলে সেই অর্থে দেখিনি, কিন্তু রাজনৈতিক আলোচনা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের পরে এবং সামনেও কয়েকটি নির্বাচন রয়েছে। রাজনৈতিক কথার লড়াই শুরু হয়েছে, কিন্তু আমরা দুটো বিষয়ে ফোকাস করেছি, যেটা নিউজ আওয়ার এক্সট্রা তো আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ বলছে যে সংবিধানের দোহাই দিয়ে বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সব দলে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আবার বিএনপি বলছে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, কিন্তু আবার নির্বাচনে যেতেও চায় তারা। তো ফলে এই যে নেতাদের কথার মধ্যে এক ধরনের ফাঁক দেখতে পাচ্ছি বা কথার দুরকম মানে দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন এক এক করে শুনতে চাই। প্রথমে আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ এটিএন নিউজের দর্শকবৃন্দকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এদেশ জনগণের রায় বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে 4 বছর পার করেছে। আমরা মনে করি 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনটি ছিল একটি সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। কারণ আমরা তখনই বলেছিলাম, আপনি তো জানেন নির্বাচনের আগে তখনকারও প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচন আগে সকল দলকে আহ্বান করেছিলেন, সকল দলের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, আজকের বিএনপির নেত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন যে সবার ঐক্যমতের ভিত্তিতেই কথাবার্তার আলোচনার মধ্যেই 10ম জাতীয় সংসদ নির্বাচনটি হবে। কিন্তু আপনি তো জানেন আমাদের সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে কতদিনের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু তারা সেই আলোচনায় অংশগ্রহণ করে নাই। কিন্তু আমরা দেখলাম 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সারা বাংলাদেশে কী রকমের একটা অরাজকতা করেছেন। সেই নির্বাচনকে সামনে রেখে ওনারা মানুষ পুড়িয়েছেন, পেট্রোল বোম জ্বালিয়েছেন, চলন্ত ট্রেনে আগুন দিয়েছেন, চলন্ত বাসে আগুন দিয়েছেন, আমাদের যে নির্বাচন যে ভোট কেন্দ্রগুলো যেগুলো 582টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছেন, প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারকে মারধর করেছেন, একটা অরাজক অবস্থার সৃষ্টি করেছিলেন। কিন্তু আমরা আজকে 4 বছর পর অন্তত গর্ব করে বলতে পারি বাংলাদেশের জনগণের রায় নিয়ে ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার 4 বছর পার করতে পেরেছে। এবং এটাও বলতে পারি, আপনারা তো জানেন যদি ওনারা এই নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলে থাকেন, আপনি তো লক্ষ্য করে দেখবেন 88 সালে এরশাদ সাহেব নির্বাচন করেছিলেন, 2 বছরের মাথায় তাকে আরেকটি নির্বাচন দিতে হয়েছিল। ঠিক একইভাবে এই বিএনপি সরকার 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন, মাত্র 1.5 বছরের মাথায় আরেকটি নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখবেন জননেত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যে 4 বছর পের করেছেন। আমরা তো 18 সালে আরেকটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আছি। আমরা মনে করি জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার 4 বছর অতিক্রম করেছেন। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন ওনারা যেভাবে নির্বাচনকে বলুক না কেন, ইতিমধ্যে বিশ্বের অনেক দেশ এই সরকার এই নির্বাচনকে এই পার্লামেন্টকে বৈধতা দিয়েছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যে সংসদীয় আন্দোলনের আইপি সম্মেলন সিপিও সম্মেলন ঢাকা শহরে হয়েছে, বিশ্বের প্রায় 80 থেকে 90টি দেশের নির্বাচিত প্রতিনিধি স্পিকার বা সরকার প্রধানরাই বাংলাদেশে এসেছেন। এবং এই বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে আজকে একটি অর্থনৈতিক অবস্থানে নিয়েছে, উন্নয়নের একটা রূপরেখা দাঁড় করিয়েছে। দিকে যদি একটু ফোকাস করি যে এখানে আসলে একটা মৌলিক প্রশ্ন নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, একদম পরিষ্কার কথা, কিন্তু আবার একই সঙ্গে তারা বলছে যে নির্বাচনে তাদের নির্বাচনের বাইরে রাখা যাবে না। আপনারা কি মনে করছেন, আওয়ামী লীগ কি মনে করছে, বিএনপি কি নির্বাচনে আসবে দলীয় সরকারের অধীনে? বিএনপিও অনেকদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, একটি নির্বাচন সাংবিধানিক কিভাবে হতে হয় তারা ওনারা জানেন। আমরা মনে করি যেহেতু ওনারা জনগণকে আন্দোলনে সংগঠিত করতে পারেন নাই, যদি করতে পারতেন আমরা সেই রায় মেনে নিতাম। আমরা মনে করি বর্তমানে
এই রাজনৈতিক দলটির সারা দেশে সাংগঠনিক ভিত্তি মজবুত না। আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে এদেশে অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচনগুলি এখন দলীয়ভাবে হয়, দলীয় প্রতীকে হয়। সেসব আবারও ফিরবো, আমাদের আরো কিছু আলোচনার সময় রয়েছে। আমরা একটু মোশাররফ হোসেন আপনার কাছে যাই। ঠিক একই প্রশ্ন আপনার কাছেও, যে বিএনপির পক্ষ থেকে দলীয় অবস্থান যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আবার তাদেরকে নির্বাচনে বাইরে রাখা যাবে না, এমন কথাও দলের নেতারা বলছেন। আসলে একটু পরিষ্কার করবেন যে বিএনপির অবস্থানটা কি? যদিও দলীয় সরকারের অধীনেই নির্বাচনটি শেষ পর্যন্ত হয়, সেক্ষেত্রে বিএনপির অবস্থান, বিএনপির ভূমিকা কি হবে? ধন্যবাদ আপনাকে। আজকে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে দোহাই দেওয়া হচ্ছে যে সংবিধানের আলোকে নির্বাচন হবে। এখন প্রশ্নটা কিন্তু এখানে যে কোন সংবিধানের আলোকে? কারণ বাংলাদেশে যে সংবিধান ছিল, যে সংবিধান সকল দলের কাছে গ্রহণযোগ্য ছিল, সেই সংবিধানকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের মতো একটি সংবিধানে পরিণত করেছে, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এখন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় মূল সংকটটা কি ছিল? যে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলির পারস্পরিক আস্থা অর্জন, সেই আস্থা অর্জনে বাংলাদেশের রাজনৈতিকগুলি, অপ্রিয় কথা হলো সত্য, যে ব্যর্থ হয়েছে। যার জন্য আওয়ামী লীগ আপনি দেখেন যে 91 সালে এরশাদ সরকারের পতন পর একটি যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, তখনও কিন্তু আওয়ামী লীগ বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। যার জন্য তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে 173 দিন হরতাল করেছে, বাংলাদেশের জ্বালাও পোড়াও মানুষ হত্যা করে সর্বশেষ সেই দাবিকে বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে সেই দাবিকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে, যার ধারাবাহিকতা 96, 2001 এবং 2008 নির্বাচন হয়েছে, যা বাংলাদেশের মানুষের কাছে মোটামুটি একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। কিন্তু হঠাৎ করে এই সংবিধান সংশোধন হওয়ার কারণে এখন একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এখন যেই আস্থার সংকট 1995 সালে ছিল, বাংলাদেশে এমন কি পরিস্থিতি উদ্ভব হয়েছে বা জন্ম হয়েছে যে হঠাৎ করে 2014 অথবা 2018-তে সেই আস্থা আমরা আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে? নিশ্চয়ই করেনি। কারণ আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি 2014 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করেছে। আপনি শুধু বিএনপি একা করে নাই, বাংলাদেশে 40টি নিবন্ধনকৃত দল, 2টি বাদ দিয়ে 42টির মধ্যে ফ্রিডম পার্টি এবং জামাতের স্থগিত, বর্তমানে 40টি দলের মধ্যে 32টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবং যেই নির্বাচনে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যেটা বিশ্বের ইতিহাসে এটা রেকর্ড। এবং বাকি যেই 147 যে নির্বাচন হয়েছে, আপনারা মিডিয়ার বদৌলতে আমরা দেখেছি যে সেখানে 5 থেকে 10% বেশি ভোটার উপস্থিতি হয়নি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী করে বলেছেন, তার বহু বক্তৃতায় বলেছে, কাসার ভাই নিশ্চয় স্বীকার করবেন যে আমি 2014 মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর বাংলাদেশে করতে চাই না, আমি কারো দায়িত্ব আর আমি নিজে নিতে চাই না। তো সুতরাং আর আওয়ামী লীগের নেতা তো প্রায় বলে যে খালি মাঠে আমরা গোল দিয়েছি, দায় কি আমাদের? সুতরাং নির্বাচনটা যে একটি প্রশ্নবদ্ধ নির্বাচন ছিল এবং অংশগ্রহণমূলক ছিল না, এটা কিন্তু আওয়ামী লীগও স্বীকার করে নিয়েছে। এখন শুধু ক্ষমতার মোহে, যাতে ক্ষমতাকে প্রলম্বিত করা যায়, আগামীতে যাতে আরও ক্ষমতায় যাওয়া যায়, যার জন্য সংবিধানের দোহাই দিচ্ছে। এখন আমি আসি, আপনি দেখেন, লক্ষ্য করবেন যে এই সংবিধানে কি আছে। এই সংবিধানে আছে বিশ্বের ইতিহাসে কোথাও নাই, বা বিশ্বের, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিশ্বের কোনো সংবিধানে নাই যে একটি সংসদ বল রেখে আরেকটি সংসদ নির্বাচন হতে পারে। আমি বলছি আমি কোথাও নাই, এটা হতে পারে। ভারতে হলো তো দ্বিস্তর বিশিষ্ট, আপনার তো যে জাতীয় পার্লামেন্ট সেটা তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনার আর রাজ্য সরকার 12টা নির্বাচন হয়েছে, 5টা এভাবেই হয়েছে। এখন আপনি দেখেন যে আজকে আপনি সংসদ সদস্য, আপনি আপনার সংসদ সদস্য হিসাবে আপনি সংসদে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রশাসন আপনাকে সেই রাষ্ট্রীয় প্রোটোকল দেবে আপনার, এবং একজন এমপি সাহেবের যে এরিয়াটা আপনি নিশ্চয়ই ধারণা আছে যে উনি লোকাল প্রতিষ্ঠানের সভাপতি থাকে, লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক কমিটির উনি অ্যাডভাইজার থাকেন। ওনারা মানে বাংলাদেশে কথাটা এমন চলে যে এমপি সাহেব শুধু পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানাতে পারেন, এছাড়া সবই পারে লোকালি, বেশি করে যদি সরকার দলীয় এমপি হয়। বিরোধী দলের কোনো অবস্থান বাংলাদেশে নাই, যদি সরকার দলীয় এমপি হয়। সেই অবস্থায় যে একজন এমপি যিনি বর্তমান আছে, তিনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, আর আমি একই দেশের নাগরিক হিসাবে আমি চতুর্থ পঞ্চম শ্রেণীর নাগরিক হিসাবে, এইটা সংবিধান কোথায় সংবিধানের সেই ঐতিহ্যকে সমুন্নত করে? বরং এটা সংবিধানের সাথে একটা সাংঘর্ষিক, সেই বিষয়টি কিন্তু পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 2 নম্বরে আরেকটি জিনিস আছে,
হয়তো কাউসার ভাই বলবেন যে যদি 2005-এর 14-র 5ই জানুয়ারি নির্বাচন যদি না হতো, তাহলে সাংবিধানিক ভ্যাকুয়াম সৃষ্টি হতো। তাদের নেতারা বলে যে সামরিক শাসন বাংলাদেশে জারি হতো, সরকার চলে আসে। কোনো সুযোগ নাই। তাদেরকে আমি বলি এটা আওয়ামী লীগের অজ্ঞতা, এটা কোনো সুযোগ নাই। কারণ পঞ্চদশ তারাই যে সংবিধান সংশোধন করেছে, সেখানে স্পষ্ট 58-র ডিতে বলা আছে যতদিন পর্যন্ত পরবর্তী সংসদ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী কন্টিনিউ করবে। সুতরাং সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। আজকে এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা এই বক্তব্যগুলি দিচ্ছে। সুতরাং আপনি যে কথাটি বলছেন যে সকল দলের অংশগ্রহণ যদি আপনাকে নিশ্চিত করতে হয়, তাহলে এই জিনিসগুলিতে সমাধান করতেই হবে। যার জন্য বিএনপি স্পষ্ট ভাষায় বলছে যে আমরা নির্বাচন করতে চাই। কোন নির্বাচন? যেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে, যেই নির্বাচনে সকল দলের সমান অধিকার থাকবে, যে নির্বাচনে সকল প্রার্থীরা একই মর্যাদা নিয়ে নির্বাচনে অংশ। আমরা আসলে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করছি যে হয়তো যে দাবিগুলো বিএনপি করে আসছে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের যে বিষয়গুলো আমরা দেখেছি এসছে, এবং তারপরও দলের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, কোন কোন বিষয় শেষ পর্যন্ত বিএনপি হয়তো ছাড় দেবে সেটি তাদের রাজনৈতিক কৌশলগত একটা বিষয়। আমরা সেই আলোচনায় যাব, তবে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা দর্শক কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। জানুয়ারির নির্বাচনের 4 বছর, এই বিষয় নিয়ে কথা বলছি। পলিটিক্স প্লাসে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কথা, তাদের বিশ্লেষণ, তাদের ভাবনা শুনছি। আমরা বিরতিতে যাবার আগে আসলে সংবিধানের নানা দিক নিয়ে আসলে কথা বলছিলাম যে আমাদের সামনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কি ঘটবে কি ঘটবে না এটা নিয়ে আমাদের মূল ফোকাস। কিন্তু একটু সাংগঠনিক বা তৃণমূল পর্যায়ে একটু ভাবনাটা একটু শুনতে চাই, বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে যারা আসলে রাজনৈতিক বিশ্লেষক, তারা একটা কথা গত কয়েকদিন আমাদের এই আলোচনায় বলছেন যে গত 9 বছর টানা ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ অনেকটাই প্রশাসন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যেটি আসলে আগে কর্মী সমর্থকদের এক ধরনের সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই ব্যাপারটি অনেকটা কমে এখন আসলে পুলিশ প্রশাসন এই ব্যাপারগুলোতে আওয়ামী লীগ অনেক বেশি নির্ভরশীল। তো এই বিষয়টি আসলে আওয়ামী লীগ কীভাবে দেখছে, এবং নির্বাচনের আগে আরও কয়েক মাস সময় আছে, কি ঘটবে, কি আশা করছে আওয়ামী লীগ বা কি করতে চায়? ধন্যবাদ। মোশাররফ ভাই যে প্রসঙ্গটি বলতে চেয়েছিলেন যে নির্বাচন কার অধীনে হবে, আপনারা তো লক্ষ্য করে দেখেছেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কখনো বলতেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কখনো সহায়ক সরকারের অধীনে নির্বাচন যাচ্ছে। আসলে বিএনপি নিজেও বলতে পারতেছে না যে কোন সরকারের অধীনে ওনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছেন। কিন্তু একটা জিনিস আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এই যে মোশাররফ ভাই বললেন তত্ত্বাবধায়ক সরকারের কথা, আপনারা জানেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘ 21টি বৎসর এই ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, জনগণের মৌলিক অধিকারের জন্য আমরাই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম। কারণ তত্ত্বাবধায়ক সরকার আমরা ভোটের অধিকার পাচ্ছিলাম না। কিন্তু তত দুর্ভাগ্যজনক, আমরা 2006 সালে কি দেখলাম, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক করতে গিয়ে তৎকালীন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক প্রধান হয়েছিলেন, এবং ওই ঘটনার পরে 2 বছর এই দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং 2 বছরে অনেক ঘটনা ঘটেছিল। এবং আজকে বলতে চাই ওনাদের নেত্রী আমাদের নেত্রী সবাইকে জেলখানায় যেতে হয়েছিল। কেন আমাদের বুঝতে হবে যে ভোটের অধিকারের জন্য জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। এখানে যদি আসেন, উনি আজকে যে কথা বলছেন যে আওয়ামী লীগ সরকারের আন্ডারে অধীনে ভোট সুষ্ঠু হবে না, কারণ এই দেশে এই ভোটের অপরাজনীতিটা কে শুরু করেছিলেন? 1975 সালে 15 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আপনি তো জানেন কারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, কার অধীনে এসেছিল। জিয়াউর রহমান সাহেব এসে একটা হানা ভোট দিয়েছিলেন। হানা ভোট দিয়ে উনি একটা রাষ্ট্রপতি নির্বাচন করলেন। নির্বাচন করার পর উনি একটা দল তৈরি করলেন, প্রথমে বাজা দল, পরে এইভাবে উনি ভোটে যেতে আসলেন। এর পরবর্তী এরশাদ সাহেব আসলেন। আমরা কি দেখলাম? একটি হুন্ডা একটি গুন্ডা, নির্বাচন শেষ। আমরা তো গর্ব করে বলতে পারি যে আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন লড়াই সংগ্রাম করে এদেশে ভোটের অধিকার বাস্তবায়ন করেছে। আজকে যে নির্বাচনী আইন ও বিধি, আপনি যেটা 2008 সালে যেটা হয়েছে, সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের নিবন্ধন রাজনীতির সাথে আলোচনা করে এই আইনটি হয়েছে, এবং এটার ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা মনে করি বর্তমান যে নির্বাচনী আইনটি, যে আইনটিতে 2008 সালে এবং 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনগুলি হয়েছে, এটা একটা পরিপূর্ণ আইন। আমরা মনে করি এই আইনেই
আগামী সংসদ নির্বাচন হবে এবং আমরা এই নির্বাচনকে সাংগঠনিকভাবে মোকাবেলা করব। রাজনৈতিকভাবে এই সাংগঠনিক বিষয়টাই কিন্তু আপনার কাছে জানতে হ্যাঁ, চাইছি। আমরা মোকাবেলা করব, কারণ আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল থেকে গোটাটা এক সংগঠন। এটা ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের সাংগঠনিক ভিত আজকে সুদৃঢ় হয়েছে। জননেত্রী শেখ হাসিনা, আমি যদি ছোট্ট একটা তুলনা দিই, 2008 সালে 2009 সালে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমি 3টা চিত্র যদি দিই, 2006 সালে আমাদের মাথাপিছু আয় ছিল $543, এখন হয়েছে সেটা $1602। 2006 সালে রিজার্ভ ছিল আমাদের $3.5 বিলিয়ন, এখন সেটা হয়েছে $32 বিলিয়ন। রেমিটেন্স, যে আমাদের 17 কোটি লোকের 1 কোটি লোক এখন দেশের বাইরে থাকে, যেটা আমাদের অর্থনীতির একটা বাহক, এই রেমিটেন্স ছিল $4.8 বিলিয়ন, সেটা হয়েছে এখন $15 মিলিয়ন। এই যে রপ্তানি আয়, আমরা যে বিশ্বে এখন সবচেয়ে বড় সেক্টর, এইগুলো যে আসছে, এই যে আমাদের বিদ্যুৎ, আমাদের 2006 সালে বিদ্যুৎ ছিল 32 মেগাওয়াট, এখন হয়েছে 16,000 মেগাওয়াট। আর আমরা যেটা গর্ব করে বলতে পারি যে 9 বছরের শেখ হাসিনা সরকার এই বিশ্বে যে আমরা এই যে ফসলের জাত উৎপাদনকারী দেশ হিসেবে প্রথম হয়েছি আমরা। এখন বিশ্বের এমন কোনো দেশ না, এমন কোনো মার্কেট নেই যেখানে বাংলাদেশের পণ্য পাওয়া যাচ্ছে না। গার্মেন্টস সেক্টর, সেটাতে আমরা দ্বিতীয় হয়েছি। আমরা সবজি উৎপাদনে তৃতীয় হয়েছি। এরকম সাফল্যের গল্প কিন্তু আসলে অনেক আছে। আমরা তো সাফল্যই বলতে চাই। নিশ্চয়ই আজকে যেটা ছিল, আমরা কষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, যেটা ছিল আমাদের স্বপ্ন, শেখ হাসিনার এই 9 বছরের ক্ষমতার মধ্যে আমরা বলতে পারি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এটা স্বপ্ন না এখন আর। পদ্মা সেতু নিয়ে অনেক কিছু হয়েছে, সেই পদ্মা সেতু আজকে দৃশ্যমান। ফোকাসটা মোটেও সেদিকে নয়। এইগুলি নিয়ে আমরা যাব। আমাদের সাংগঠনিক কাজ তো এগুলি নিয়েই হবে। আমাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমাদের নেতা কর্মীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি উন্নয়ন হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকদিনের আলোচনা থেকে আমরা যেটা আসলে এক ধরনের ধারণা পেলাম, রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন যে কর্মী সমর্থকদের তুলনায় আওয়ামী লীগ অনেকটাই প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। এই বিষয়ে আপনি কি? এটা আমি একমত না, কারণ হ্যাঁ, যেহেতু আওয়ামী লীগ 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং আমাদের উন্নয়ন কাজগুলো তো সরকারের সাথে, সরকারের একটা অংশের সাথে করতে হয়, কারণ এই কাজে তো আমাদের রাজনৈতিকগুলো নেতা কর্মীরা ইনভলভ না। সরকারের মাধ্যমেই, সরকারি একটা কর্মযোগ্যের মাধ্যমে কাজগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, আপনার কাছে ফিরবো, আবারও ফিরবো, আমাদের হাতে আরো কিছুক্ষণ সময় আছে। আমরা একটু মোশাররফ হোসেন আপনার কাছে যাচ্ছি। এই তৃণমূল বা সাংগঠনিক বিষয়ই আপনার কাছে প্রশ্ন, যে আমরা আসলে যেমনটি তাকে বলছিলাম যে আওয়ামী লীগ আসলে অনেকটা রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিনা, আপনার কাছে প্রশ্নটা একটু অন্যরকম, যে 9 বছর আসলে আমরা কিন্তু সক্রিয় কোনো রাজনীতিতে আমরা বিএনপিকে দেখতে পাইনি। সেটা যে পরিস্থিতি হোক, সেই পরিস্থিতির কারণে প্রসঙ্গে যাচ্ছি যে সক্রিয় কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা আসলে দেখিনি সেই অর্থে, সেটা রাজধানী এবং সারা দেশে। তো এর ফলে আসলে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, ভিত্তি, তৃণমূল পর্যায়ের পরিস্থিতি, এই বিষয়গুলোকে আসলে কিভাবে ঢেলে সাজানো হচ্ছে, কি আশা করছে সামনে নির্বাচন সামনে রেখে বিএনপি, কি পরিকল্পনা, এই বিষয়টা একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই। আসলে একটা জিনিস কিন্তু আমি এক কথায় যদি বুঝেন, আমি বলতে চাই যে কায়সার ভাই অনেক কিছু বলেছে যে আওয়ামী লীগের আমলে বহু উন্নয়ন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তাহলে ভয়টা কিসের? একটা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়টি কোথায়? আমরা এখানে কায়সার ভাই বলেছেন, আমিও কায়সার ভাইয়ের সাথে সুর মিলিয়ে একটি কথা বলতে চাই। আমরা যখন ছাত্র ছিলাম, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তখন ক্যাম্পাসে একটা স্লোগান ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেতা, উনি বলেছিলেন মানুষের ভোটের অধিকার জন্য আমি আন্দোলন সংগ্রাম করি। আমরা কিন্তু ছাত্র হিসেবে তখন আন্দোলিত, কারণ এরশাদের আমলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজকে যদি আপনি দেখেন, সেই নেত্রী যখন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের ভোট দেওয়ার কোনো অধিকারই নেই, ভোটই লাগে না। কারণ আগে আমরা শুনতাম যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আর এখন আমরা শুনি লোকাল গভর্নমেন্ট ইজ নট, এটা গভর্নমেন্ট না, ওইটা কোনো একটা নির্বাচন দিয়ে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে তো হবে না। আজকে আপনি লক্ষ্য করবেন যে সেই বাংলাদেশের আগে বলতো আমার ভোট আমি দেবো, যাকে, এখন বলো আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো, প্রয়োজনে রাতে দেবো। এটা হলো কিন্তু বাংলাদেশের এখন স্লোগান। এটা সেই নেত্রীর কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এটা কিন্তু প্রত্যাশা করি না। সুতরাং আরেকটি কথা বলেছে কায়সার ভাই, অনেক অর্থনৈতিক সূচকের কথা বলেছে। যদি বাংলাদেশের আপনি যদি অর্থনৈতিক নিচে অর্থনৈতিক ইন্ডিকেটর আপনি শিক্ষিত লোক বোঝেন, এটা কিন্তু তার ধারাবাহিক প্রক্রিয়া। আজকে হঠাৎ করে আমরা একতলা থেকে কিন্তু আপনি 5 তলায় উঠতে পারবেন না, আপনাকে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা ক্রস করে কিন্তু উপরে উঠতে হবে। না, সেটা দীর্ঘ 9 বছর ক্ষমতা থাকার কারণে সেই সুযোগটা আওয়ামী লীগ পেয়েছে। আজকে বলা হচ্ছে যে এই আমলে এইটা ছিল। এই বাংলাদেশে আজকে যে দুইটি জিনিস নিয়ে বাংলাদেশ গর্ব করে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত দাঁড়িয়ে আছে, তার জন্য যদি কাউকে স্যালুট দিতে হয়, সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ বাংলাদেশের সর্বপ্রথম এই গার্মেন্ট
উনি শুরু করেছিলেন 1976 সালে। সেই গার্মেন্টস ধরে বাংলাদেশে আজকে অর্থনৈতিক একটা ভিত দাঁড়িয়েছে। এই যে জনশক্তি রপ্তানি 1977 সালে সর্বপ্রথম ৮৫০০ সৌদি আরব রপ্তানি করে বাংলাদেশে এই জনশক্তির রপ্তানির গোড়াপত্তনের করেছিলেন জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের এই জনক বলা হয়। আজকে সেই রেমিডেন্সের কথা বলছে জিয়াউর রহমানের অবদান, আজকে গার্মেন্টসের অর্থনৈতিক অবস্থান বলা হচ্ছে জিয়াউর রহমানের অবদান। সুতরাং আপনি একজনকে টোটাল অবদান কৃতিত্ব দিয়ে দেবেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আরেকটি কথা বলা হচ্ছে যে আপনার এই যে মাথাপিছু আয় $১৬০০, আরে মানে এটা তো পর্যায়ক্রমে আপনি অর্থনৈতিক সূচক যখন বাড়বে, এটা তো অর্থনীতির একটা সূত্র আছে, সেটা তো জাম্পিং করবে। এখন অর্থনীতি এক জায়গায় বসে থাকবে না। আজকে বলা হচ্ছে যে বিদ্যুৎ খাতে তারা বাড়িয়েছে, বিদ্যুৎ খাতে উৎপাদন বাড়িয়েছে। আপনি যদি দেখেন এই কুইক রেন্টাল আওয়ামী লীগ এবং তাদের ব্যবসায়ীদেরকে লাভবান করার জন্য প্রতি বছর ২৮,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আপনার কুইক রেন্টাল এটা তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ ব্যবস্থা করা হয়, এবং সেটা ৬ মাস, ১ বছর, ২ বছরের জন্য। আসলে ৯ বছর তো আপনি কুইক রেন্টাল চলবে, এটা তো বিশ্বাস করা যায় না। বরং সেই তাদের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে, কারণ প্রতি বছর ২৮,০০০ কোটি টাকা আওয়ামী লীগের ঘরানার ব্যবসায়ীদেরকে এই সরকার বোনাস দিচ্ছে, আমরা যেটা বলতে পারি। আজকে সেই প্রজেক্ট কিন্তু বন্ধ করছে না। সুতরাং এইগুলিও কিন্তু আমরা আমাদের আলোচনা আসলে চলবে। আমি আরেকটু বলছি, আর আপনি সাংগঠনিক আমরা তো সকল নির্বাচনে অংশগ্রহণ করছি, কিন্তু বাংলাদেশের জনগণ কি ভোট দিতে পারছে? এই যে আপনি লক্ষ্য করবেন যে এই গত মাসে কুমিল্লা 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, আপনাদের মিডিয়া আমরা দেখেছি, রাতে নৌকা মার্কা 14টি ইউনিয়নের সিলপিডি দিয়ে সেই সিলপিডানো ব্যালটে পরের দিন ইলেকশন হয়েছে। কই সরকার তো নির্বিকার। আরেকটা তারা কথা বলে যে নির্বাচন কমিশনের সক্ষমতা অর্জন করেছে। নির্বাচন কমিশনের নিজস্ব কি কোনো জনবল আছে? তারা তো সরকারের নির্বাহী প্রশাসনের উপর নির্ভরশীল। এই ডিসিরা, এসপিরা, ইউনোরা, ওসিরা, অন্যান্য কর্মকর্তারা নির্বাচন কন্ডাক্ট করবে। নির্বাচন এখন আপনি জানেন নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এখন স্থানীয় সরকার নির্বাচন কন্ডাক্ট করা হয়। এইটা সেটা স্থানীয় সরকার যেটা আলাদা আলাদা হয়, কিন্তু একই সাথে নির্বাচন করার মতো কাছার ভাই সেই সক্ষমতা বাংলাদেশ নির্বাচন কমিশন নাই। এখনো সিটি কর্পোরেশনের এখনো নির্বাচন কমিশনের কর্মকর্তার মধ্যে হয়ে থাকে। আরে আমরা ৩০০ জন, আমি তো ৩০০ জন নির্বাচন কমিশন, সেটা তো আপনার সেটা আসলে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন যেটা সারা দেশে একসঙ্গে হচ্ছে, তখন পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারে। কোনোদিনই সম্ভব না। বরং এই ডিসিএসপিটা কি আজকে আমি একটু থামাচ্ছি, আমাদের ফিরবো আপনার কাছে। আপনি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন নিরপেক্ষ করবে। এই ডিসিএসপি কারা? আজকে সারা বাংলাদেশে দেখেন ডিসিএসপিরা আওয়ামী লীগের যারা ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, যারা আওয়ামী লীগ ঘরানার লোক, যাদের পারিবারিক আওয়ামী লীগ ঐতিহ্য আছে, তারাই আজকে প্রশাসনে। এই দলীয় প্রশাসন দিয়ে আপনি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করবেন, এটা কোনোভাবে ইম্পসিবল। আচ্ছা, এই যে আপনি পয়েন্টটি বলেন, এই পয়েন্টে নিয়ে আমরা বিরতির পরে আপনার কাছে ফিরবো। মোশাররফ হোসেন, আপনি নিশ্চয়ই তখন আপনি আরো খুঁটিনাটি বিষয় সহকারে আপনি আমাদেরকে বলবেন। আমরা কিছুক্ষণ পরেই ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। পলিটিক্স প্লাসের আলোচনায় আজকে বিষয় ৫ জানুয়ারির ৪ বছর। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের বিশ্লেষণ, তাদের ভাবনাগুলো শুনছি। আমরা মোশাররফ হোসেন তখন আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনি আপনার সেই তখনকার আলোচনাটা শেষ করবেন। তবে আগে একটু মনে করিয়ে রাখি যে আমরা কিন্তু এই অংশে ৪ মিনিট সব মিলিয়ে সময় পাবো। আপনি তখনকার কথা শেষ করবেন। আর একটু যুক্ত করে দিতে চাই যে ৫ জানুয়ারির নির্বাচন ২০১৪ সালে, তার আগের কয়েক মাস কিন্তু একটা দুঃসহ একটা ঘটনার স্মৃতি কিন্তু মানুষের মাথায় এখনও রয়েছে। পেট্রোল বোমা, অনেক সহিংসতার ঘটনা কিন্তু রয়েছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা কিন্তু সেই সহিংসতা দেখিনি। এক ধরনের নিরুত্তাপ, শান্তিপূর্ণ একটা ব্যাপার রাজনৈতিকভাবে আমরা সবাই হয়তো অভ্যস্ত হয়ে গেছে। আবারও নির্বাচন ঘনিয়ে আসছে, ফলে সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠাও কিন্তু ঘনিয়ে উঠছে যে আবারও কি সহিংসতার প্রক্রিয়া কি শুরু হবে কিনা, কারণ এখনও দু দলের অবস্থান কিন্তু একেবারেই বিপরীতমুখী এবং অনড়। সেক্ষেত্রে কি ঘটতে পারে, এক ধরনের পূর্বাভাস শুনতে চাই আপনার কথা। আপনি না, আসলে আপনি যে কথাটা বলেছেন যে বিএনপি কিন্তু নির্বাচনে যেতে চায়, এবং স্পষ্ট বিএনপি বলেছে আমরা নির্বাচনে যাব, কিন্তু এমন নির্বাচনে বিএনপি যাবে না যে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের বৈধতার দেবে। এই নির্বাচন তো বিএনপি যাবে না, কারণ নির্বাচন হতে হলে যে নির্বাচন অর্থবহ হতে হবে, জনগণ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি থাকতে হবে, এবং বিশেষ করে সকল দলের জন্য সমান একটি পরিবেশ তৈরি করতে হবে। এখন আপনি বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, আজকে আপনাকে একটি উদাহরণ বলি। আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের একটি ইলেকশন হচ্ছে, যেটা একটি অনেকটা সামাজিক নির্বাচনের মতো, যেখানে দলীয় কোনো নেই। সেই নির্বাচন পর্যন্ত
যেখানে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা ভোট দেবে, 25 জনকে নির্বাচিত করবে। সেই নির্বাচনেও বাংলাদেশের 3-4টি জেলায় আওয়ামী লীগের লোকজন গিয়ে প্যান্ডেল ভেঙে দিয়েছে, প্রার্থীকে মারধর করেছে মাথায়, আজকে আপনাদের মিডিয়া আমরা দেখেছি। তো সুতরাং আওয়ামী লীগ তো কাউকে সহ্য করতে পারছে না, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, এই মনে হয় আমাদের ক্ষমতা চলে যাচ্ছে। এই আতঙ্ক থেকে যদি তারা বেরিয়ে না আসতে পারে, তাহলে তাদের মধ্যে যে একটা মেন্টাল সেট আপ যে আমাদেরকে ক্ষমতায় থাকতেই হবে যে কোনো মূল্যের বিনিময়ে, এই ধারণা থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আর আপনি যে কথাটি বলেছেন, আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে আমরা নির্বাচন করতে চাই এবং নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু এই সরকারের অধীনে তো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আপনি দেখবেন যে এ প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে স্থানীয় সরকার নির্বাচন হয়, যে নির্বাচন হলো স্থানীয়ভাবে জনগণ তাদের নেতা নির্বাচন করে এবং সেই নেতারা কিভাবে স্থানীয় সমস্যার সমাধান করে মানুষের নাগরিক সুবিধা দেওয়া যায়, সেই ক্ষেত্রে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। বাংলাদেশে কোথাও আমরা নিবন্ধনকৃত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে আমাদের সংবিধানে 38 অনুচ্ছেদ বলেন আপনি যে আমাদেরকে মতামত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগ এই যে 5ই জানুয়ারি আপনি দেখবেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ প্যান্ডেল টানিয়ে একটা ইসলামী পার্টির ব্যানার দিয়ে যেন হানিফ সাহেব, ডক্টর হাসান মাহমুদরা বক্তৃতা দিচ্ছে, আর বিএনপিকে বলছে আপনারা জনসভা করতে পারবেন না। ওই যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পার্টির অফিসের সামনে প্রকাশ্যে জনসভা করছে বিএনপি কি বাংলাদেশকে নিষিদ্ধ দল? আমরা আপনার কাছে ফিরবো, আমরা শেষ পর্যায়ে আবারও ফিরবো। আমরা একটু রিয়াজুল কবির কাছে আপনার কাছে জানতে চাই এবং স্বৈরাচারী মনোভাব এটা বিষয় বলেছেন, একটি বহুদলীয় সরকারের ব্যবস্থা বলেছেন। কেন এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা ওনারা বলেন, 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তৎকালীন জানেন যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি ছিলেন, কি কায়দায় তৎকালীন জিয়া রহমান সাহেব কু করেছিলেন। এবং আজকে সাহেবটা বললে হয় যে ক্ষমতা কে নিছে সেটা বলেন, সে কোন নেতা? জিয়া রহমান সাহেব যখন আসলেন এসে কি করলেন? না মোস্তাকেরটা বলেন না, একটু বাদ দেন কেন? বহুদলীয় গণতন্ত্র করতে গিয়ে, চালু করতে গিয়ে যারা স্বাধীনতার পর এই দেশে নিষিদ্ধ ছিল, গোলাম আজমরা যারা দেশে আসতে পারতেন না, তাদেরকে দেশে আনলেন। বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে আনলেন, তাদেরকে রাজনৈতিক দল করার অধিকার দিলেন, তাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে নিলেন। এটা যদি বহুদলীয় গণতন্ত্রের নমুনা হয়ে থাকে তাহলে আমাদের কিছু বলার নাই। কেন আমরা ভুলি নাই যে আমাদের জিয়া রহমানের সময় 19টি কু হয়েছিল। প্রতিদিন আমরা শুনেছি 2-4 জন অফিসার মারা যাচ্ছে। আরেকটা কথা বলেছেন উনি অর্থনৈতিক প্রবৃত্তির কথা। দেখেন, দেশ স্বাধীন হয়েছে আজকে 47 বছর, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে মাত্র 17 বছর। এই যে বাকি 30 বছর যারা ক্ষমতায় ছিল, তারা যখন ক্ষমতায় এসছে, তারা তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে না, কোনো না কোনো দখল করে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসছে। তারা এসে ওই একই অবস্থা, স্বাধীনতার পরাজয়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশকে পিছনে নেওয়ার জন্য, বাংলাদেশকে বাংলাদেশ বানানোর যে নীতি, ওই নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান হয় নাই, উন্নয়ন কোনো কাজ হয় নাই। কারণ আপনি জানেন 93 সালে সময় ফুরিয়ে আসছে, আমরা যদি আসার পর যে কাজটি হয়েছিল 2001 সালে সেই উন্নয়নের কাজগুলি বন্ধ হয়ে গিয়েছিল। মানে আমরা আসলে একটু ভোটার বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, রাজনীতি তো আসলে নানা কথা নানা আলোচনা চলবেই, তবে নির্বাচনের বছর নিয়ে কিন্তু এক ধরনের উৎকণ্ঠার গল্প আসলে আমরা আসলে গণমাধ্যমে বিভিন্ন মানুষের কথা শুনে বুঝতে পারি যে আবারও কি সেই উৎকণ্ঠায়, যেহেতু ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় কি করেছে, কি করতে পেরেছে, কি করবে, জনগণের কাছে যাবে। আমরা চাই বিএনপিও তারা কি করতে চায়, কি করেছে যাক, জনগণ সিদ্ধান্ত নেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করবে। আমরা জনগণের রায় অবশ্যই মেনে নেব, কিন্তু জনগণের কাছে যেতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি, উনিও বলেছেন স্থানীয় সরকার নির্বাচন ওনারা প্রার্থী দিয়েছেন, যেহেতু দলীয় নির্বাচন, ওনারা নির্বাচন করেন নাই, ওনারা শুধু অভিযোগ করেছেন। এবং আপনি জানেন নির্বাচনী আইনে কোন ধারা ব্যাহত হলে কোথায় কমপ্লেন অভিযোগ করতে হয়, সে জায়গায় না করে করেছেন পল্টনে, পার্টি অফিসে। আমরা তো চেয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচনে ওনারা আসুক। আমরা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। রাজনীতি মানে এবারে তো রাজনীতির অনেক ঘটনা ঘন ঘটা আমরা দেখবো পুরো বছর জুড়ে। শেষকালে একটু কথা বলতে চাই, একেবারে আপনি বলেছেন, আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশে মানুষ বিশ্বাস করে, আওয়ামী লীগ তো বলতেছে বারবার বিএনপিকে নির্বাচনে আসার জন্য।
আগামীতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এটা সর্বশেষ আমি বলে দিতে পারি। আচ্ছা, এই আলোচনার হয়তো আরো অনেক আলোচনা করা যেত, কিন্তু আমাদের সময় একদম শেষ। আমরা বছর জুড়ে এই আলোচনা, রাজনীতিতে কি ঘটবে নির্বাচন নিয়ে অনেক আলোচনা করবার সুযোগ পাবো। আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ আজকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। দর্শক, পলিটিক্স প্লাসে কথা বলছিলাম 5 জানুয়ারি 4 বছর নিয়ে, এবং আমাদের এখন রাজনীতিতে মনোযোগ হয়ে গেছে যে বছরের শেষ পর্যায়ে যে একাদশ জাতীয় নির্বাচনটি হবে, সেই নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে, কথার লড়াই শুরু হয়ে গেছে বড় দলের রাজনৈতিক নেতাদের মধ্যে, এবং মানুষের মধ্যেও এক ধরনের বিশ্লেষণ, ভাবনা, চিন্তা, পূর্বাভাস, নানা আলোচনা রয়েছে। আমরা এই আলোচনা সারা বছর জুড়ে করব। আমাদের পলিটিক্স প্লাসে সেই আলোচনাই হয়ে থাকে। আজকের আলোচনা এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।